এই হচ্ছে কোষের যে অঙ্গাণুগুলো, এটা আমরা অলরেডি দেখছি। এই হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস। এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা, এগুলো এন্ডোপ্লাজমিক জালিকা, এগুলো সব কিন্তু আমরা আগে দেখছি। খেয়াল করো, এই যে এইখানে দুটো দেখতেছো তোমরা, দুটো জিনিস দেখতেছো, এই যে এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি সেন্ট্রোজোম, যেখানে আছে দুটা সেন্ট্রিওল, যেখানে দুটো কি আছে, সেন্ট্রিওল আছে। ঠিক আছে, তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম। হ্যাঁ, এই পুরো জিনিসটা হচ্ছে সেন্ট্রোজোম। আমি আর বাকি সব কিছু, সরি, এই দুটো হচ্ছে, এই পুরো জিনিসটা হচ্ছে সেন্ট্রোজোম। আর সেন্ট্রোজোমের ভিতরে আছে দুটা সেন্ট্রিওল। তাহলে আমরা এই পার্পেল কালার, বেগুন, পার্পেল না ঠিক বেগুন কালারের যে জিনিসটা আছে, এটাকে চলো আমরা একটু সরাই দিই। এটাকে সরাই দিলে, জিনিসটা আমরা সরাই দিলে, একটু বেগুন টাইপের কালার যেটা ছিল, যেটাকে আমরা সরাই দিলাম, সেটার নাম ছিল হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওলে থাকা যে তরল, তাকে বলা হয় কি, সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওলে থাকা তরলকে কি বলা হয়, সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। তাহলে আমরা সেন্ট্রিওলে থাকা সে তরলটাকে সরাই দিলাম, সেন্ট্রোস্ফিয়ার তরলটাকে সরাই দিলাম। তাহলে এখন যে জিনিসটা দূরে দেখতে পারতেছি, এই দূরের নাম হচ্ছে সেন্ট্রিওল। হ্যাঁ, এই দুটোই হচ্ছে সেন্ট্রিওল। এখন আমরা এটার ভিতরে একটু ঢোকার চেষ্টা করব। এই যে দেখো, দেখছো কেমন, দেখছো কেমন? এই যে জিনিসটা, এইটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রিওল, এটা হচ্ছে আরেকটা সেন্ট্রিওল। দুইটা সেন্ট্রিওল এরকম সমকোণে থাকে, দুইটা সেন্ট্রিওল এরকম কিভাবে থাকে, এরকম সমকোণে থাকে, দেখছো, এরকম সমকোণে থাকে। এবং সেই সেন্ট্রিওল থেকে কিভাবে কি কোষ কঙ্কালগুলো বের হয়েছে, তো খেয়াল করছো? এই যে মাইক্রোটিউবুলগুলো বের হয়েছে এখান থেকে, এইভাবে মাইক্রোটিউবুলগুলো বের হয়েছে। কী বের হয়েছে? মাইক্রোটিউবিউল। কী বের হয়েছে? মাইক্রোটিউবিউল বের হয়েছে। তাহলে কোষ কঙ্কাল থেকে এভাবে করে মাইক্রোটিউবিউলগুলো বের হয়েছে। এবং সেই মাইক্রোটিউবিউলগুলো আবার কি তৈরি করছে? স্পিন্ডল যন্ত্র তৈরি করছে। এবং যে স্পিন্ডল যন্ত্র দেখো এভাবে এই পুরো নিউক্লিয়াসের চারিদিকে ছড়ায় আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের সেন্ট্রিওলের কথাবার্তা। এখন এই জিনিসটাকে যদি আমরা এখন ড্র করার চেষ্টা করি, তো এটাকে যদি এখন আমরা ড্র করার চেষ্টা করি, তাহলে আমরা এখন দেখতে পারবো কীভাবে ড্র করবো। আমরা দেখি, চলো, তাহলে আমরা চলো প্রথমে একটা নিউক্লিয়াস আঁকাই। আগের পেনটা প্রবলেম করতেছে। চলো আমরা একটা এরকম নিউক্লিয়াস আঁকাইলাম প্রথমে। নিউক্লিয়াসের, আমাদের নিউক্লিয়াসের দ্বিস্তরী ঝিল্লি থাকে, তো এটাকে ডুপ্লিকেট করতে হবে, আরেকটা আঁকাইতে হবে। দ্বিস্তরী এরকম ঝিল্লি দিলাম নিউক্লিয়াসের। আমরা ঝিল্লির মাঝখানে একটু কালো 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 করে দিব, নিউক্লিয়াসের ইয়ে বোঝানোর জন্য, রন্ধ্র বা ছিদ্র বোঝানোর জন্য। ছিদ্র বড় হয়ে গেছে, নিউক্লিয়াসের ছিদ্র বা নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়াসের রন্ধ্র। এবং এটার ভিতরে আমরা যখন নিউক্লিওলাস দিয়ে দিই, বাজে সাউন্ড, ছিদ্র দিয়ে দিলাম, নিউক্লিওলাস দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আমরা ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু দিয়ে দিলাম, হচ্ছে ক্রোমাটিন তন্তু। এখন এই নিউক্লিয়াসের চারিদিকে থাকো, আমরা যে অঙ্গটা, আমরা যে জিনিসটা এখন পড়তেছি, এটার নাম হচ্ছে সেন্ট্রিওল। কি পড়তেছি আমরা এখন? সেন্ট্রিওল। লুক, দেখিয়ে দিচ্ছি আমি। সেন্ট্রিওল, সেন্ট্রিওল নামটা শুনে আমরা বুঝছি সেন্টার। সেন্ট্রিওল নামটা শুনে বুঝতেছি আমরা সেন্টারে আছে, কেন্দ্রে আছে, এরকম একটা কিছু, রাইট? কেন্দ্রিকার কাছাকাছি থাকবে এরকম একটা কিছু, এমন একটা কিছু, এটা কেন্দ্রিকার কাছাকাছি থাকবে। কেন্দ্রিকা মানে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আরেক নাম কি? কেন্দ্রিকা। দেখো নিউক্লিয়াস কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি, অনেকবার অনেকবার পড়ে ফেলছি। নিউক্লিয়াস সম্পর্কে কিন্তু আমাদের পড়ার জিনিস এখন খুব বেশি একটা বাকি নাই, কারণ আমরা নিউক্লিয়াসটা আমরা বহুতবার পড়ছি, তাই না বলো? আমি সবেমাত্র সুস্থ হয়েছি, বুঝছো, এই জন্য আমার শরীর এখনো পর্যন্ত এরকম আগের মতো এখনো পর্যন্ত পুরোপুরি ইয়ে না। তোমরা হয়তো আমার কথাবার্তা শুনে বুঝতে পারতেছো। আচ্ছা, এখন দেখো কেমনে হবে, সেন্ট্রিওল দুটো কেমনে হবে, এরকম, এই এরকম একটা দণ্ডের মতো, টিউবের নালীর মতো, ঠিক তার
সমকোণে আরেকটা, আমরা এটা অন্য একটা কালার দিব, আমরা এটা নীল কালার দিই, এখানে আরেকটা থাকবে, এই যে, তাহলে সমকোণে থাকবে, 90 ডিগ্রি করে থাকবে, এরকম দুটো অঙ্গাণু, যে দুটোর নাম হচ্ছে সেন্ট্রিওল। এবং এটার চারিদিকে তরল থাকবে, এটা চারিদিকে একটা পর্দা থাকবে যার নাম হচ্ছে যে, মানে এটা 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 একটা পর্দা দিয়ে ঘেরা থাকবে, এবং এটার মধ্যে একটা তরল পদার্থ থাকবে, সাদা সাদা ধরনের তরল পদার্থ, সাদা 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 এই সাদা সাদা দিয়ে আমরা এরকম তরল পদার্থ বোঝাচ্ছি। সাদা 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 দিয়ে আমরা তরল পদার্থকে বোঝাচ্ছি। ওকে, এই যে তরল পদার্থ বুঝাই দিলাম। এই যে তরল পদার্থ বুঝালাম, এটার নাম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। কি নাম ভাই এটার? সেন্ট্রোস্ফিয়ার। 90 ডিগ্রি কোণ করে থাকে, সমকোণে থাকে, এটা নিয়মে এটা এভাবেই থাকে। আচ্ছা, এখন দেখো এই যে জিনিসটা, তরলটার নাম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, পুরো জিনিসটা হচ্ছে সেন্ট্রোজোম, পুরো জিনিসটা হচ্ছে সেন্ট্রোজোম, আর এই দুটো হচ্ছে সেন্ট্রিওল। ওই দুটো হচ্ছে কি, ওই দুটো জিনিসের নাম হচ্ছে সেন্ট্রিওল। হ্যাঁ, তাহলে সেন্ট্রোস্ফিয়ার তরল, মাঝখানে দুটো হচ্ছে সেন্ট্রিওল, দুটা সেন্ট্রিওলকে একসাথে ডিপ্লোসোম নামে ডাকে। তাহলে দেখো কি বলবো, দুটি সেন্ট্রিওলকে একত্রে বলা হয় ডিপ্লোসোম। কি বললাম? ডিপ্লোসোম। দুটি সেন্ট্রিওলকে একত্রে কি বলা হয়? ডিপ্লোসোম বলা হয়। এই কথাটা মাথায় রাখতে হবে, দুটি সেন্ট্রিওলকে একসাথে বলা হয় ডিপ্লোসোম। ওকে, আর যে তরলের মধ্যে থাকে তরলের নাম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওল দুটি যে তরলে থাকে তাকে বলে সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওল দুটি যে তরলে থাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই জিনিসটাকে একটু সাইডে সরাইতে হবে, একটু সাইডে সরাই দিলাম। কোষটা যখন বিভাজন হওয়ার সময় হয়, কোষটা যখন বিভাজন হওয়ার সময় হয় তখন কি হয়, তখন এই সেন্ট্রিওলটা, এই যে এখানে যে দুটো সেন্ট্রিওল আছে, এর প্রথমত এর বাইরের যে পর্দাটা আছে এটা নাই হয়ে যায়, বাইরের যে পর্দাটা নাই হয়ে যায়, পাশাপাশি তরল পদার্থগুলো নাই হয়ে যায়, এবং এর একটা ডাবল কপি তৈরি করে, ডাবল কপি তৈরি করে। ঠিক আছে, কি করলো দেখছো? ডাবল কপি তৈরি করলো, একটা কপি এইদিকে একটা কপি ওইদিকে চলে যায়, দুই দিকে দুইটা চলে যায়। দেখছো, এই জন্যে এটাকে বলা হয়, সেন্ট্রিওলকে বলা হয়, এটা একটা আত্মপ্রজননশীল অঙ্গাণু। এটাকে বলা হয় আত্মপ্রজননশীল অঙ্গাণু। আত্মপ্রজননশীল, আত্মপ্রজননশীল মানে কি? আত্মপ্রজননশীল অঙ্গাণু। আত্মপ্রজননশীল মানে কি? আত্মপ্রজননশীল মানে হচ্ছে সে নিজেকে নিজে রেপ্লিকেট করতে পারে, সে নিজেকে নিজে কি করতে পারে? ডাবল করতে পারে। এবার সে নিজে নিজে ডাবল করলো। এখন দেখো এখান থেকে কি হবে, এইখান থেকে যে ঘটনাটা ঘটবে খুবই ইন্টারেস্টিং। দেখো সেন্ট্রিওলটা এইখান থেকে অ্যাস্টার রশ্মি অর্থাৎ মাইক্রোটিউবুল তৈরি করা শুরু করবে। মাইক্রোটিউবুল, এই দেখো সমকোণে আছে না, সমকোণে আছে না, বেসিক্যালি এখানে অনেকগুলো টিউবের মতো আছে, এই দেখো এভাবে করে সে বেশ কিছু টিউবের মতো তৈরি করা শুরু করবে। এরা এরকম বেশ কিছু টিউবের মতো তৈরি করা শুরু করবে, এবং এরকম নিউক্লিয়াসের চারিদিকে ছড়ায় যাবে। তেমনি এখান থেকে এরকম এরকম হয়ে যাবে। এগুলো কিন্তু মাইক্রোটিউবিউল, এগুলো কিন্তু কি মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল মানে কি? কোষ কঙ্কাল। মাইক্রোটিউবিউল, ছোট ছোট টিউব। তাহলে এভাবে করে তারা মাইক্রোটিউবিউল তৈরি করবে। কি তৈরি করবে? মাইক্রো, মাইক্রো মানে কি? ছোট, টিউবিউলস মানে নালী,
এইভাবে করে তারা মাইক্রোটিবিউলস তৈরি করবে। এবং এই মাইক্রোটিবিউলসগুলো দেখো প্রাথমিকভাবে এই জায়গাটা তুমি যদি এইটুকু জায়গায় চিন্তা করো, বা আমি আমার আরেকটা একে তোমাদের দেখাই, আমি আবার আরেকটা একে দেখাই, খেয়াল করো। এই হচ্ছে একটা সেন্ট্রিওল এবং এই হচ্ছে আরেকটা সেন্ট্রিওল। এখন এগুলো কেমনে তৈরি হইলো খেয়াল করো, এই যে এরকম। তাহলে এই জিনিসটা দেখতে অনেকটা তারার মতো লাগতেছে না? দেখো তো তারা, দেখো তো দেখতে তারার ন্যায় মনে হচ্ছে না? আরে খসখস শব্দ, তারার ন্যায় মনে হচ্ছে না? দেখো তো একটু তারার ন্যায়, তারার মতো লাগতেছে কিনা বলো তো, বলো তারার মতো লাগতেছে কিনা? দেখতে একটু তারার মতো লাগতেছে। তো তারার মতো লাগার কারণে তারাকে এখানে বলা হয় অ্যাস্টার। অ্যাস্টার, তারা শব্দটাকে বলা হয়তো বেসিক্যালি স্টার, স্টার। কিন্তু স্টারটাকে শিফট করে ফেলা হয়েছে অ্যাস্টারে, অ্যাস্টারে। স্টারটাকে শিফট করে ফেলেছে কিসে? অ্যাস্টারে। এবং এটাকে বলা হয় অ্যাস্টার তন্তু। এই জন্য এটাকে কি বলা হয়? অ্যাস্টার তন্তু বলা হয়, অ্যাস্টার তন্তু বা অ্যাস্টারে। তাহলে এইভাবেই মাইক্রোটিবিউলস থেকে, এইভাবে মাইক্রোটিবিউলস থেকে অ্যাস্টার রে তৈরি হয়েছে, অ্যাস্টার রে তৈরি হয়েছে। এবং এই স্টার রে, অ্যাস্টার রে নিউক্লিয়াসের চারিদিকে বলতো কি তৈরি করে দিল? নিউক্লিয়াসের চারিদিকে একটা স্পিন্ডল যন্ত্র তৈরি করে দিল। অ্যাস্টার রে থেকে কি তৈরি হলো? স্পিন্ডল যন্ত্র। কখন হবে এটা? প্রাণী কোষে। কোথায় হবে এটা? প্রাণী কোষে হবে। তাহলে প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র তৈরি করার কাজ কে করছে? প্রাণী কোষে অ্যাস্টার রে তৈরি করার মাধ্যমে স্পিন্ডল যন্ত্র তৈরি করার কাজ কে করছে বলো? কি উত্তর দিবা? প্রাণী কোষে অ্যাস্টার রে তৈরি করার মাধ্যমে স্পিন্ডল যন্ত্র তৈরি করার কাজ কে করে দিছে? কে করে দিছে? মাইক্রো, এই আমাদের সেন্ট্রিওল করে দিছে। বাট তার করার আগে সেন্ট্রিওল দূরে কি হয়েছে? স্বপ্রজনন ডাবল কপি হয়েছে, তারপরে এটা হয়েছে। তো এখন দেখো এই যে এভাবে করে তো নিউক্লিয়াসের বিভাজনটা হবে, নিউক্লিয়াসের বিভাজন হয়ে ক্যারিওকাইনেসিস হবে। তাহলে এখানে একটু তোমরা একটু আবার একটু অ্যাডভান্স তোমাদের একটু চিন্তা করতে হবে। আমি তোমাদেরকে বলতেছি, একটু দাঁড়াও। এটাকে চলো আমরা এখন উপরে তুলে দিই, এটাকে চলো আমরা একটু উপরে তুলে দিই, এটাকে আমরা একটু সরাই দিই। এখন তোমরা একটু এভাবে চিন্তা করো যে নতুন কোষের মধ্যে তাহলে সেন্ট্রিওল কীভাবে আসবে? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। নতুন কোষ সেন্ট্রিওল কীভাবে পাবে? খেয়াল করো, এখানে কিন্তু স্পিন্ডল যন্ত্র তৈরি হইলো। স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে কেন? কোষ বিভাজন করার জন্য। এটুকু তো আমরা বুঝি। স্পিন্ডল যন্ত্র কেন তৈরি হয়? কোষ বিভাজন করার জন্য তৈরি হয়। তো কোষটা একটু পরে বিভাজিত হবে। কোষটা যদি বিভাজিত হয় তাহলে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হবে। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কী বলি? ক্যারিওকাইনেসিস বলি। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কী বলি? ক্যারিওকাইনেসিস বলি। সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা সাইটোকাইনেসিস বলি। তাহলে যখন নিউক্লিয়াসের বিভাজন হবে, তাহলে এই পুরো সেটআপটার কথা চিন্তা করো। এই পুরো জিনিসে নিউক্লিয়াস তখন দুটো তৈরি হয়ে যাবে। তাহলে খেয়াল করো, এইখানে যেই মাইক্রোটিবিউল, মানে এখানে যে আমাদের দুইটা সেন্ট্রিওল আছে, এরকম দুইটা সেন্ট্রিওল, দুটো সেন্ট্রিওল আছে এবং এখান থেকে আমাদের বেশ কিছু অ্যাস্টার রশ্মি এরকম বের হয়েছে এবং সেম জিনিসটা ডুপ্লিকেট আমার এইদিকেও আরেকটা আছে। এখন এইখানে আমার একটা মাঝখানে নিউক্লিয়াস ছিল, যদি কোষটা পুরোপুরি বিভাজিত হয়ে থাকে তাহলে এখানে আমার নতুন আরও একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। যদি কোষটা বিভাজিত হয়ে থাকে তাহলে এখানে আমার আরেকটা নিউক্লিয়াস তৈরি হয়েছে এবং সেইখানে এই হচ্ছে নিউক্লিওলাস। কি সাউন্ড এটা ভাই? তোমার নিউক্লিয়াস তৈরি হয়েছে। তাহলে এখন দেখো, যদি আমরা ক্যারিওকাইনেসিস করে থাকি, নিউক্লিয়াসের বিভাজন করে থাকি, তাহলে কি নিউক্লিয়াস দুটো হয়ে গেছে না বলতো?
আমরা কোষ বিভাজনে কি জানি, একটা কোষ দুইটা কোষে পরিণত হয় মাইটোসিসে। প্রথমে হয় ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, তারপর হয় সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন, রাইট। প্রথমে যদি ক্যারিওকাইনেসিস হয়, এটাকে আমরা নিউক্লিয়াসের বিভাজন বলি। প্রথমে যদি ক্যারিওকাইনেসিস হয়, এটাকে আমরা সাইটোপ্লাজমের বিভাজন বলে থাকি, তাহলে নিউক্লিয়াস দুটো ডাবল হবে কিনা বলো, কুইকলি বলো। প্রথমে নিউক্লিয়াস দুটো ডাবল হবে কিনা? অবভিয়াসলি হবে। নিউক্লিয়াস দুটো ডাবল হওয়ার পরে তারপরে সাইটোপ্লাজম দুটো মাঝ বরাবর ভাগ হয়ে যাবে। প্রথমে নিউক্লিয়াস ডাবল হবে, তারপরে মাঝখানে এইভাবে কোষ প্লেট তৈরি হওয়া শুরু করবে। এই যে মাঝখানে এরকম কোষ প্লেট তৈরি হওয়া শুরু করবে, সেলুলোজ জমা হবে, তারপরে এরকম কোষ প্লেট তৈরি হবে, কোষ প্লেট তৈরি হবে। এবং কোষ প্লেট তৈরি হওয়ার মাধ্যমে এখানে দুইটা সেল কি হয়ে যাবে বলো তো? দুইটা কোষ সেপারেট হয়ে যাবে। এইভাবে করে যদি দুটো কোষ সেপারেট হয়ে যায়, এখন একটু খেয়াল করো তো ভাইয়া, একটু নিজের মাথা খাটায়, এই দিকে কয়টা সেন্ট্রিওল আছে আর এইদিকে কয়টা সেন্ট্রিওল, মানে এখানে কয়টা সেন্ট্রোজোম আছে, এখানে কয়টা সেন্ট্রোজোম আছে, খেয়াল করো। এখানে তো প্রথমে দুই ভাগ হয়ে দুটা হইলো, পরে এই কোষটা বিভাজিত হয়ে এরকম একটা রূপ লাভ করলো। তাহলে এন্ড অফ দ্য ডে এখানে কয়টা সেন্ট্রিওল সেন্ট্রোজোম একটা, এখানে কয়টা সেন্ট্রোজোম একটা, তাই দুই দিকে সেন্ট্রোজোম কয়টা করে গেল, একটা একটা করে গেল। আর এই কোষটা যদি বিভাজন হয়ে সেপারেট হয়ে যায়, প্রতি কোষে একটা করে সেন্ট্রোজোম পাবে। এই জন্য কোষ বিভাজন হওয়ার আগে সেন্ট্রোজোম ডাবল হয়ে গেছিলো। বলো বুঝছো কিনা, বলো যেটা পড়াই সেটা বুঝছো কিনা মাত্র। বলো বুঝছো কিনা। তাহলে এইভাবে কপি হয়ে জিনিসটা আগাইতে থাকে। ওকে, এবার আমরা এই সেন্ট্রিওলের গঠনটা একটু ভালো করে দেখব। সেন্ট্রিওলের গঠনটা আমরা ভালো করে দেখব যে একটা সেন্ট্রিওল কীভাবে তৈরি হয়। একটা সেন্ট্রিওল কীভাবে তৈরি হয়, দেখো একটা সেন্ট্রিওল তৈরি হয় তিনটা অনুনালিকা দিয়ে, তিনটা না মানে অনেকগুলো অনুনালিকা দিয়ে বা ট্রিপলেট। দেখো এটা একটা উপনালিকা বা মাইক্রোটিউবিউল, এটা একটা টিউব যাকে ধরো আমি বললাম এ, এটা একটা টিউব যাকে ধরো আমি বললাম বি। এগুলো কীরকম টিউব? প্রোটিন দিয়ে তৈরি টিউব, মাইক্রোটিউবিউল। এবং এখানে ধরো আমরা আরেকটা টিউব দিলাম যাকে বললাম আমরা সি, এ বি সি, তিনটা টিউব দিলাম, এ বি সি, তিনটা টিউব এ বি সি। এবং এগুলো প্রোটিন দিয়ে তৈরি, মানে মাইক্রোটিউব বলতে পারি আমরা। কি বলতে পারি? মাইক্রোটিউবিউল বলতে পারি। লম্বা লম্বি আমরা দেখছি এরকম এরকম করে। এটাকে যদি আমরা এইভাবে ঘুরে এনে দেখি, এখন তো এরকম লম্বা লম্বি আছে তিনটা টিউবে, দেখো তিনটা আঙ্গুল তিনটা টিউব এরকম লম্বা লম্বি আছে, আমরা এইভাবে ঘুরে এনে দেখতে পারবো না? এইভাবে যদি ঘুরে এনে দেখি তখন জিনিসটা দেখতে কেমন হবে দেখো তো। একটা মুখ, একটা মুখ, এরকম হবে কিনা বলো, বলো তো এরকম হবে কিনা? এ বি সি, বলো এরকম হবে না? এ বি সি এরকম হবে। তো এরকম তিনটা টিউবকে একসাথে বলা হয় ট্রিপলেট। এই তিনটা টিউবকে একসাথে বলা হবে ট্রিপলেট। ট্রিপলেট, একটা ট্রিপলেট তিনটা উপনালিকা দিয়ে তৈরি। তাহলে এগুলো এক একটা হচ্ছে উপনালিকা, এগুলো এক একটা কি? উপনালিকা। এরকম তিনটা উপনালিকা মিলে তৈরি হয় একটা ট্রিপলেট। তিনটা উপনালিকা মিলে কি তৈরি হয়? একটা ট্রিপলেট তৈরি হয়। ঠিক আছে, এই যে আমরা এখন এখানে আসি, তিনটা উপনালিকা মিলে একটা কি তৈরি হয়? একটা ট্রিপলেট তৈরি হয়, তিনটা উপনালিকা মিলে। ওকে, এখন এরকম একটার পর একটা একটার পর একটা এরকম করে টোটাল 9টা ট্রিপলেট আমাকে নিতে হবে। কয়টা ট্রিপলেট নিতে হবে? 9টা ট্রিপলেট নিতে হবে। 9টা ট্রিপলেট একটা পর একটা একটা পর একটা পরটা, মাঝখানে একটা জিনিসকে কেন্দ্র করে 9টা একসাথে যুক্ত হয়ে যাবে, মাঝখানে একটা জায়গাকে কেন্দ্র করে, যে কথাই ছিলাম আমরা। এখন আমরা এইটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। ঠিক আছে, এখানে আছে এ বি সি, হলুদটা এ, এটা বি, এটা সি।
মাঝখানে আমরা সবগুলো একে একসাথে নিয়ে আসি, এরকম 9টা, এরকম কয়টা? 9টা। 1 2 3 4 5 6 7 8 9, 9টা এ, অর্থাৎ এটা কিন্তু গোল টিউব। হ্যাঁ, তাহলে এখন আমরা বি নিয়ে আসি। বি হবে নীল দিয়ে, 1 2 2 2 2 2 নীল নীল নিলাম। এবার আমরা সবুজ কালি দিয়ে সিটাকে বুঝাই। সি 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 সি, ঠিক আছে, নালিগুলোকে দিলাম। এবার কি হবে জানো, একটা এ আর একটা সি লিঙ্কার দিয়ে কানেক্ট হবে, একটা এ একটা সি লিঙ্কার দ্বারা কানেক্ট হবে, একটা এ একটা সি লিঙ্কার দ্বারা কানেক্ট হবে, এ সি এ সি এ সি এ সি এ সি এ এ সি এ সি, এরকম লিঙ্কার দ্বারা কানেক্ট হয়ে যাবে। কি দ্বারা কানেক্ট হয়ে যাবে? লিঙ্কার দ্বারা কানেক্ট হয়ে যাবে, এবং মাঝখানে একটা সিলিন্ডারের মতো গঠন তৈরি হবে। এই যে এই পুরো জিনিসটা মাঝখানে একটা সিলিন্ডারের মতো একটা গঠন তৈরি করে ফেলবে। এভাবে করে একটার সাথে একটার সাথে কানেক্ট হবে। তাহলে এই তিনটা মিলে কিন্তু একটা ট্রিপলেট, এই তিনটা মিলে কিন্তু একটা ট্রিপলেট, এই তিনটা মিলে কিন্তু একটা ট্রিপলেট, এই তিনটা মিলে কিন্তু ট্রিপলেট 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 9টা ট্রিপলেট। তাহলে 9টি ট্রিপলেট, 9টি ট্রিপলেট নিলাম আমরা, 9টা ট্রিপলেট। হ্যাঁ, 9টা ট্রিপলেট নেওয়ার পরে 9টা ট্রিপলেটকে আমরা কি দ্বারা কানেক্ট করছি? 9টা ট্রিপলেটকে আমরা কানেক্ট করছি হচ্ছে লিঙ্কার দ্বারা। সাদা সাদা জিনিসগুলো হচ্ছে লিঙ্কার। তাহলে 9টা ট্রিপলেট হলে উপনালিকা কয়টা বলো? ট্রিপলেট যদি 9টা হয় তাহলে উপনালিকা কয়টা বলো? ট্রিপলেট যদি 9টা হয় তাহলে উপনালিকা কয়টা? ট্রিপলেট 9টা হলে উপনালিকা আছে 3 নং 27টা। উপনালিকা আছে কয়টা? 3 নং 27টা। 81 কেমনে হইলো? 3 নং 27টা, 3 নং 27টা, 27টা উপনালিকা আছে। তাহলে এরকম ট্রিপলেট নিতে হবে আমার অ্যাকচুয়ালি কয়টা? 9টা। ঠিক আছে, এরকম 9টা ট্রিপলেট নিয়ে আমার এরকম একটা গোল সেন্ট্রিওল তৈরি করবো। মানে এটা আসলে থ্রি ডাইমেনশনালি কেমন সেটা চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে থ্রি ডাইমেনশনাল, এই যে এই হচ্ছে একটা একটা লম্বা একটা সিলিন্ডারের মতো একটা গঠন তৈরি হয়েছে এটার ভিতরে, এবং দেখো এই যে এই যে দেখছো আমি এক্স্যাক্টলি এই জিনিসটা আঁকাইছি, দেখো তো মিলে কিনা? আমি এক্স্যাক্টলি এই জিনিসটা আঁকাইছি। এখানে 3 নং 27টা উপনালিকা আছে, আর অনুনালিকা কয়টা আছে? উপনালিকা হচ্ছে একদম ছোট যেটা, আর তিনটা উপনালিকা নিয়ে একটা অনুনালিকা বা ট্রিপলেট। অনুনালিকা মানেই ট্রিপলেট, অনুনালিকা মানেই ট্রিপলেট। তাহলে এই যে দেখছো, এবং এরা প্রোটিন দিয়ে তৈরি, দেখছো? তাহলে আই থিঙ্ক বুঝতে পারছো সেন্ট্রিওল সম্পর্কে যা যা দরকার ছিল। এখন কথা হচ্ছে সেন্ট্রিওল কাদের থাকে না? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সেন্ট্রিওল কাদের থাকে কাদের থাকে না। প্রথমত আমি একটা ছন্দ লিখে দিচ্ছি, এই ছন্দ দিয়ে তোমরা বুঝতে পারবা সেন্ট্রিওল কাদের থাকে কাদের থাকে না। এটার দরকার নাই, এটা আমরা মুছে দিই। একটা ছন্দ লিখে দিচ্ছি, ছন্দটা হচ্ছে প্যাডি, পি এ ডি ওয়াই, প্যাডি। প্যাডি মানে কি? ধান। এই প্যাডিতে সেন্ট্রিওল থাকে না, প্যাডিতে থাকে না। কই থাকে না? প্যাডিতে থাকে না। এন্ড প্যাডিতে থাকে না মানে কি? প্যাডিতে থাকে না মানে কি? পি ফর প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে কি? প্রোক্যারিওটিক মানে কি? প্রোক্যারিওটিক আদি কোষী। এ ফর আবৃতবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম অর্থাৎ আবৃতবীজী। এ ফর অ্যাঞ্জিওস্পার্ম বা এ ফর আবৃতবীজী আপনি মনে রাখতে পারো, আবৃতবীজী, আবৃতবীজী। এ ফর অ্যাঞ্জিওস্পার্ম, এ ফর আবৃতবীজী, যেটা দিয়ে তুমি মনে রাখতে পারো। থাকে না, অ্যাঞ্জিওস্পার্মে থাকে না, আবৃতবীজীতে থাকে না। হ্যাং মারলো কেন আবার?
আরে মাসি, মাসির কারণে। এই যে মাসি ধ্যাৎ। ওকে, তাহলে এতে বুঝলাম। ডি থেকে ডায়াটম, ডি থেকে হচ্ছে ডায়াটম, ডি থেকে কি ডায়াটম, ঠিক আছে। ডায়াটম একটা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত একটা জীব। আর ওয়াই ফর ইস্ট, ওয়াই ই এ এস টি, ওয়াই ফর ইস্ট, এই কয়েকটা জায়গায় কি থাকে না, সেন্ট্রিওল থাকে না। এই কয়েকটা জায়গায় কি থাকে না, সেন্ট্রিওল থাকে না, ঠিক আছে। বাকি যে জায়গাগুলো আছে, বাকি জায়গাগুলোতে বিশেষ করে প্রাণী কোষে কি থাকে, সেন্ট্রিওল থাকে, ঠিক আছে। প্রাণী কোষে কি থাকে, সেন্ট্রিওল থাকে। আর এই সেন্ট্রিওলের আবিষ্কারককে, সেন্ট্রিকুলার আবিষ্কারক হচ্ছে ভন ব্যান্ডেন, আর নামকরণ হচ্ছে বোভারি। আবিষ্কারক হচ্ছে ভন ব্যান্ডেন আর নামকরণ হচ্ছে বোভারি। তাহলে এর আবিষ্কারককে, আবিষ্কারক হচ্ছে ব্যান্ডেন, ভন ব্যান্ডেন, আর নামকরণ হচ্ছে বোভারি। নামকরণ করছেন কে, বোভেরি। নামকরণ কে করছেন, বোভেরি করছেন। তো এই হচ্ছে এখান থেকে কথাবার্তা। এখন চলো আমরা মেন বইয়ে যাই। মেন বইয়ে যাই দেখি। সাধারণত পানি কোষে, সাধারণত পানি কোষে কিছু সংখ্যক উদ্ভিদ কোষে যে অঙ্গাণু নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, এই যে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, এটা প্রথম কথা। তারপরে সব প্রজনন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ নিজে নিজে রেপ্লিকেট করতে পারে, ওকে। এবং 9টি গুচ্ছ, এগুলো দরকার নাই। বিজ্ঞানী ভন ব্যান্ডেন, সাল লাগবে না, সেন্ট্রিওল আবিষ্কার করেন এবং বোভেরি নামকরণ করেন। কত সালটা এগুলো দরকার নেই, নামকরণ করেন। তারপরে শৈবাল, ছত্রাক, মশবর্গীয়, ফানবর্গীয়, নগ্নবীজী উদ্ভিদ এবং প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, এটা যেমন মনে রাখবা। তার থেকে সহজ মনে রাখার টেকনিক কোনটা, তার থেকে সহজ মনে রাখার টেকনিক হচ্ছে আদিকোষ, ডায়াটম, ইস্ট, আবৃতবীজী উদ্ভিদে অনুপস্থিত। আদিকোষ, ডায়াটম, ইস্ট, আবৃতবীজী উদ্ভিদেরা অনুপস্থিত। নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থান করে, সেন্ট্রিওল জোড়ায় জোড়ায় অবস্থান করে। এক জোড়া সেন্ট্রিওলকে একসাথে ডিপ্লোসোম বলা হয়। নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থান করে বলেই তার নাম সেন্ট্রিওল, সেন্টারে বসবাসকারী, ওকে। আচ্ছা, এরপরে প্রতিটি সেন্ট্রিওলে 3টি অংশ থাকে। প্রাচীর বা ওয়াল, একটা ওয়াল থাকবে। ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেট, অর্থাৎ ট্রিপলেট, যে 9টা ট্রিপলেট, ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেট, এবং যোজক বা লিঙ্কার। সেন্ট্রিওলে কোনো আবরণ নাই, এতে কোনো ডিএনএ আরএনএ থাকে না। সেন্ট্রিওলে কিন্তু কোনো আবরণ থাকে না, এরা প্রোটিন এবং লিপিড দিয়েই তৈরি। আচ্ছা, তারপরে যে জিনিসগুলো আছে এগুলো গুরুত্বপূর্ণ। সেন্ট্রিওলে 9টি ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেট থাকে। প্রত্যেকটার মধ্যে আবার 3টি করে উপনালিকা থাকে। প্রত্যেকটার মধ্যে 3টা করে উপনালিকা থাকে, যে কথাটা আমি একটু আগে তোমাদেরকে বললাম, ঠিক আছে। সেন্ট্রিওলের চারপাশে গড় তরল পদার্থ, উপরে এগুলো লাগবে না, সেন্ট্রোস্ফিয়ার বলে। সেন্ট্রোস্ফিয়ারে সেন্ট্রিওল ধারণ করে। সেন্ট্রোস্ফিয়ারে সেন্ট্রিওলকে একসাথে সেন্ট্রোজোম বলে। দেখো তো বুঝো কিনা এই লাইনগুলো। কোষ বিভাজনের পর কোষে থাকে একটি ডিপ্লোসোম কি পুনরায় বিভাজিত হয় আবার একটি ডিপ্লোসোম, আরও একটি ডিপ্লোসোম তৈরি হয় যখন নিউক্লিয়াস, যখন কোষ বিভাজন হওয়ার সময় হয় তখন, ওকে। সেন্ট্রিওলের কাজ, কোষ বিভাজনের সময় মাকুযন্ত্র তৈরি করা, একটু আগে আমরা দেখছি। কোষ বিভাজনের সময় সে মাকুযন্ত্র তৈরি করে। ডিএনএ না থাকলে কিভাবে কিভাবে বংশবৃদ্ধি, বংশবৃদ্ধি ওই যে নিজে যে 2টা হয়ে যায় প্রোটিনের মাধ্যমে, যেহেতু সে প্রোটিন দিয়ে তৈরি, এই জন্য সব কিছু যে ডিএনএ লাগবে এমন না, সব কিছুর জন্য ডিএনএ প্রয়োজন নেই। কোষ বিভাজনে সাহায্য করে, একটু আগে আমরা দেখছি, মাকুযন্ত্র তৈরি করার মাধ্যমে। সিলিও ফ্লাজেলাযুক্ত কোষে সিলিও ফ্লাজেলা সৃষ্টি করে। যে সকল কোষে সিলিয়ার ফ্লাজেলা আছে তাদের সিলিয়ার ফ্লাজেলা তৈরি করে। সিলিয়ার ফ্লাজেলা কি মনে আছে, দেখাইছিলাম যে সিলিয়া মানে ছোট 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 লোমের মতো, আর ফ্লাজেলা মানে বড় 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 লোমের মতো, মনে কি আছে? এগুলো তৈরি করে। আর শুক্রাণুর লেজ তৈরি করে, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। শুক্রাণুর লেজ কে তৈরি করে? সেন্ট্রিওল তৈরি করে। চলো তোমাদের একটু দেখাই। এখান থেকে তো আমরা সেন্ট্রিওল দেখলামই, এবার আমরা একটা শুক্রাণু দেখব। এই যে শুক্রাণু, এই দেখো শুক্রাণু। তো এই যে শুক্রাণুটা আমরা দেখতেছি, এই যে শুক্রাণুটা, এই শুক্রাণুর
এই মাথার যে অংশটা, এই যে সবুজ যেটা হয়ে আছে, মাথার ম্যাক্সিমাম অংশটা কিন্তু নিউক্লিয়াস, এটা লেখা আছে নিউক্লিয়াস। মাথার ম্যাক্সিমাম অংশ কিন্তু নিউক্লিয়াস। এই যে ঘাড়, এটা হচ্ছে ঘাড় বা গ্রীবা, ঘাড় বা গ্রীবা। এই ঘাড় বা গ্রীবা এটা পুরোটাই মাইটোকন্ড্রিয়া। ঘাড় বা গ্রীবার মধ্যে কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে। আর এই যে লেজ, এই লেজের মধ্যে তো আছে মাইক্রোফিলামেন্ট ফাইবার, যেটা দিয়ে লেজ সে নাড়ায়, এই যে। কিন্তু এর ভিতর দিকে, কিন্তু এটা তৈরি করতে গেলে লাগছে হচ্ছে সেন্ট্রিওল। এটা তৈরি করতে গেলে সেন্ট্রিওল লাগছে, যেটা এখন আসলে এখানে দেখানো যাচ্ছে না। এই ভিতরের অংশটা, এই লেজ যে তৈরি করছে প্রাথমিকভাবে, লেজ প্রাথমিকভাবে তৈরি হয়েছে কিসের মাধ্যমে? সেন্ট্রিওলের মাধ্যমে। কিসের মাধ্যমে? সেন্ট্রিওলের মাধ্যমে। তাহলে শুকনো লেজ তৈরি করে রেখে সেন্ট্রিওলের কথাগুলো কিন্তু লাগবে। বা এই অধ্যায় শেষ হইতে আর কয়টা ক্লাস লাগবে? 1টা 2টা 3টা 4টা 5টা তো আরও লাগবেই। ওকে, তাহলে এই হচ্ছে সেন্ট্রিওলের কথাবার্তা। তা সেন্ট্রিওল যদি পড়ে ফেলি, এখন আমাদের চলে যেতে হবে কোষ কঙ্কালে। কোষ কঙ্কাল, এটাকে ইংলিশে লিখলে কোষের জায়গায় আসবে সাইটো, মানে সাইটো মানে কোষ, আর কঙ্কাল মানে হচ্ছে স্কেলেটন। কঙ্কাল মানে কোষ, কঙ্কাল মানে স্কেলেটন, আর সাইটো মানে হচ্ছে কোষ। তাহলে সাইটোস্কেলেটন। তাহলে এখন যে টপিকটা আমরা পড়বো সেই টপিকটার নাম কি? সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটন বা কোষ কঙ্কাল। ঠিক আছে, সিকিউ আসে এখান থেকে, এমসিকিউ আসে। তাহলে সাইটোস্কেলেটন বা কোষ কঙ্কাল কত রকমের আছে? 3 রকমের আছে। মাইক্রোফিলামেন্ট, 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 ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এটা একটু বড়, ইন্টারমিডিয়েট, নামও বড়। ইন্টারমিডিয়েট মানে কি? মধ্যবর্তী। বলে না তুমি কিসে পড়ো? ইন্টারে পড়ি। ইন্টারে পড়ি মানে কি? ইন্টারমিডিয়েটে পড়ি। মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর এটা হচ্ছে মাইক্রোটিবিউল। মাইক্রো টিবিউলস। এই 3 ধরনের কোষ কঙ্কাল দেখা যায়। কোষ কঙ্কাল এই 3 ধরনের দেখা যায়। ঠিক আছে, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট অ্যান্ড মাইক্রো টিবিউল। এখন আমরা একটু বইয়ে যাই। কোষীয় কঙ্কাল, কোষীয় কঙ্কাল কে আবিষ্কার করছে কিছু লাগবে না। আমরা প্রথমে মাইক্রোটিবিউলসে চলে যাই। মাইক্রোটিবিউলস, এই যে আমাদের স্পিন্ডল যন্ত্র দেখছিলাম না আমরা? স্পিন্ডল যন্ত্র মনে আছে? স্পিন্ডল যন্ত্র, ওই স্পিন্ডল যন্ত্রটা কিন্তু কি দিয়ে তৈরি ছিল? মাইক্রোটিবিউলস দিয়ে তৈরি ছিল। মাইক্রোটিবিউলস দিয়ে। দেখো মাইক্রোটিবিউলস অশাখ, তার মানে এর কোনো শাখা নাই। এরা কোষ বিভাজনে, এরা কোষ বিভাজন করে, কোষ বিভাজনে হেল্প করে, যেহেতু স্পিন্ডল যন্ত্র তৈরি করছে। অন্তঃকোষীয় পরিবহনে, আন্তঃকোষীয় পরিবহন, আন্ত মানে দুটা ভিন্ন কোষ, দুটা ভিন্ন কোষের মধ্যে জিনিস আদান প্রদানে। এবং ফ্লাজেলা ও সিলিয়া আন্দোলনে ভূমিকা পালন করে। আন্দোলন মানে কি? নাড়াচাড়া। ফ্লাজেলা এবং সিলিয়া এরকম নাড়াচাড়া করতে হেল্প করে। রবার্ট ফিঞ্চি এগুলো দরকার নাই। প্রাণীর স্নায়ুকোষে মাইক্রোটিবিউল দরকার নাই। মাইক্রোটিবিউল দেখতে, মাইক্রোটিবিউল একটা ফাঁপা টিউব জাতীয়, এর প্রান্তকে প্লাস এবং মাইনাস হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ মাইক্রোটিবিউলটা প্রোটিন দিয়ে তৈরি হয়, এর এক মাথা প্লাস আর এক মাথা মাইনাস, এক মাথা প্লাস আর এক মাথা মাইনাস, এভাবে চিন্তা করা হয়। প্রতিটি মাইক্রোটিবিউলসে 13টি প্রোটোটিবিউল সর্পিল আকারে সজ্জিত থাকে, অর্থাৎ 13টারও ছোটো ছোটো টিউব থাকে। মাইক্রোটিবিউলসে প্রতিটি প্রোটোটিবিউলস ডাইমেরিক প্রোটিন দিয়ে গঠিত। ডাইমেরিক প্রোটিন কেন বলছে? ডাইমেরিক, ডাই মানে 2, মেরি মানে মেরু, 2 মেরুদৃষ্ট প্রোটিন। একটা হচ্ছে আলফা এবং বিটা, 2টা প্রোটিন আলফা এবং বিটা টিউবুলিন প্রোটিন দিয়ে তৈরি। আলফা এবং বিটা টিউবুলিন প্রোটিন দিয়ে তৈরি। তো চলো, এই জিনিসগুলো তোমরা অনেকে বোঝো নাই, পরীক্ষায় আসলে সরাসরি এগুলো আসে না, বা তারপরেও তোমাদের আমি একটু দেখাই দিই। ইম্পোর্ট ফাইল, যেহেতু আমি রেডি করে রাখছিলাম। ও আচ্ছা, এটা দেখলে তোমরা বুঝতে পারবা মাইক্রোটিবিউল কেমনে তৈরি হয়। খেয়াল করো, মাইক্রোটিবিউল, এটা একটা মাইক্রোটিবিউল সর্পিল আকারে সাজানো। দেখে দেখে মনে হচ্ছে না এটা স্পাইরাল টাইপের? একটু স্পাইরাল টাইপের মনে হচ্ছে না?
স্পাইরাল টাইপের। তো এইখানে দুইটা প্রোটিন, একটা প্রোটিনের কথা বলছে যার নাম হচ্ছে টিউবিলিন প্রোটিন। একটা প্রোটিনের কথা বলছে যার নাম হচ্ছে কি প্রোটিন? টিউবিলিন প্রোটিন। কি প্রোটিন? টিউবিলিন প্রোটিন। টিউবিলিন, এই টিউবিলিন দেখো, টিউব বিলিন দুই রকমের, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। এখন আলফাটাকে আমরা এখানে লাল কালি দিয়ে লিখছি, তাহলে আলফা টিউবিলিন। তো এটা আলফা টিউবিলিন প্রোটিন, এবং আমরা হলুদ কালিতে বিটা টিউবিলিন প্রোটিন দিলাম, এইরকম দুইটা প্রোটিন দিলাম। ঠিক আছে, দুইটা প্রোটিন দিলাম। এখানে লালটা হচ্ছে আলফা, আর হলুদটা হচ্ছে বিটা। লালটা আলফা, হলুদটা হচ্ছে বিটা। আলফা টিউবিলিন, বিটা টিউবিলিন, দুইটা প্রোটিন এরকম পাশাপাশি। এরকম দুইটা প্রোটিন মিলে একটা ডাইমেরিক প্রোটিন বলা হয় এটাকে। ডাইমেরিক প্রোটিন, ডাইমেরিক দুইটা যেহেতু। তো এরকম দুইটা পাশাপাশি একটা পর একটা সর্পিল আকারে যুক্ত হয়ে থাকবে, একটার সাথে একটা সর্পিল আকারে যুক্ত হয়ে থাকবে। কেমনে দেখো, এখানে তো দুইটা আছে, আরো দুইটা নিলাম, আরো দুইটা নিলাম, আরো দুইটা নিলাম, আরো দুইটা নিলাম, আরো দুটা। এরকম করে স্পাইরাল হয়ে সজ্জিত হবে, স্পাইরাল হয়ে যাবে এরকম দুইটা স্পাইরাল হয়ে এরকম একটা স্ট্রাকচার লাভ করবে। এরকম বড় হতে থাকবে, বড় হয়ে এরকম 13টা প্রোটোটিউবিউল তৈরি করবে। 13টা প্রোটোটিউবিউল মিলে পেঁচিয়ে একটা মাইক্রোটিউবিউল তৈরি করবে। তাহলে এই জন্য আলফার বিটা দুইটা প্রোটিন আছে এখানে, দুটার নাম টিউবিলিন। তাহলে আলফা অ্যান্ড বিটা টিউবিলিন, আলফা অ্যান্ড বিটা টিউবিলিন, প্রোটিনটার নাম। এরকম দুইটা একসাথে মিলে, এই যে দেখো এখানে দুইটা আছে, এই যে দুইটা, দেখছো কেমন পেঁচাইছে? পেঁচা এরকম লম্বা হয়ে গেছে। 13টা দিয়ে এরকম প্যাচ দিবে, দিয়ে লম্বা একটা টিউবের মতো তৈরি করবে, যার নাম মাইক্রোটিউবিউল। এর নাম হয়ে যাবে কি? মাইক্রোটিউবিউল। গঠনটা মাইক্রোটিউবিউলের অ্যাকচুয়ালি কেমন হয় দেখো, এই দেখো টিউবিলিনস, ঠিক আছে? এখানে দেখো দুই কালার দিছে, একটা পার্পেল, একটা বেগুনি, মিলে এরকম লম্বা একটা টিউবের মতো তৈরি করছে। এটা প্লাস, তাহলে আরেকটা পানটা হচ্ছে মাইনাস। তাহলে এই হচ্ছে একটা মাইক্রোটিউবিউল, যেখানে দেখো দুইটা আলফা টিউবিলিন, বিটা টিউবিলিন, মিলে এরকম একটা স্পাইরাল শেপ লাভ করছে, যেখানে 13টি কি আছে? প্রোটোটিউবিউল আছে। প্রোটোটিউবিউল আছে। বলো বুঝছো কিনা, বলো কথা বুঝছো কিনা? তাহলে এই কথাগুলাই তোমাদের বইয়ের মধ্যে বলছে যে প্রতিটি মাইক্রোটিউবিউলসে 13টি প্রোটোটিউবিউল সর্পিল আকারে সজ্জিত থাকে। মাইক্রোটিউবিউলসে প্রতিটি প্রোটোটিউবিউলস আবার ডাইমেরিক প্রোটিন দিয়ে তৈরি, দুইটা এরা আলফা বিটা টিউবিলিন প্রোটিন দিয়ে তৈরি। একটা প্রান্তরে প্লাস বললে একটা প্রান্তরে তুমি মাইনাস বলবাই, এই জন্য প্লাস আর মাইনাস। প্রোটোটিউবিউল কোনটা? ওই যে এই যে প্রোটোটিউবিউলস 3, 4, 5, 6 এরকম 13টা থাকবে এরকম। ওই লাল আর হলুদ মিলে যে লম্বা টিউব তৈরি করছে, ওগুলো প্রোটোটিউবিউল। ওকে, এবার কাজ, অবস্থান দরকার নেই, কাজগুলো লাগবে। ফ্লাজেলা ও সিলিয়া বিচলনে সাহায্য করে, বিচলন মানে নাড়াচাড়া করাতে সাহায্য করে, এগুলো প্রোটিন যেহেতু।
প্রোটিন যেহেতু, তাহলে সে কি করতে হবে, সংকোচন প্রসারণ করার ক্ষমতা তার আছে। কোষ বিভাজনের সময় মাকুযন্ত্র গঠন করে, ঠিক আছে, ক্রোমোজোমকে পৃথক করতে এবং দুই বিপরীত মেরুর দিকে পাঠাতে হেল্প করে, যে অ্যানাফেজ ধাপে, অর্থাৎ কোষ বিভাজনে হেল্প করে। মাইক্রোফাইবিলের বিন্যাস নির্দেশ করে। মাইক্রোফাইবিলগুলো কোন দিকে যাবে, এখন তো আমরা মাইক্রোটিউবুল পড়লাম, এখন মাইক্রোফাইবিল যদিও দরকার নেই এটা। এরা সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল হিসেবে কাজ করে, কোষকে দৃঢ়তা প্রদান করে, স্বাভাবিক কোষ কঙ্কাল। এরা কোষ ঝিল্লি, নিউক্লিয়াসের আবরণ, অন্যান্য অঙ্গনের সাথে লেগে থেকে যোগাযোগ এবং পরিবহনে হেল্প করে। যে জিনিসটা আমরা আগে একবার দেখে আসছি, আমরা ফ্লুইড মোজাইক মডেলটা একবার একটু দেখি। এই যে ফ্লুইড মোজাইক মডেল, মনে আছে ফ্লুইড মোজাইক মডেল? হ্যাঁ, এই যে ফ্লুইড মোজাইক মডেল, এই ফ্লুইড মোজাইক মডেল নিচের দিকে এই যে দেখতেছো মাইক্রোটিবিউল, এই যে নিচের দিকে এই যে যেগুলো এখন পার্পেল হয়ে আছে, এই যে সুতার মতো, দড়ির মতো, এগুলো মাইক্রোটিবিউল। সাইটোস্কেলেটন এগুলো মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট হিসেবে এগুলো কাজ করে। দেখছো কোষ কঙ্কাল, কোষ ঝিল্লির নিচে, ঠিক আছে, কোষ ঝিল্লির নিচে। তারপরে যোগাযোগ ও পরিবহন দরকার নাই। এবার আসি মাইক্রোফিলামেন্ট। প্রকৃত কোষের সাইটোপ্লাজমে প্রোটিন দিয়ে গঠিত যেসব অতি সূক্ষ্ম সংকোচনশীল তন্তু চলনে অংশগ্রহণ করে তাকে মাইক্রোফিলামেন্ট বলে, সংজ্ঞা লাগবে না এগুলার, ঠিক আছে। এরা অ্যাক্টিন ফিলামেন্টও বলা হয়, কারণ অ্যাক্টিন নামক প্রোটিন দিয়ে তৈরি। এগুলো কোষ ঝিল্লির নিচে ফিতার নিয়ে বিন্যস্ত থাকে, একটু আগে যেগুলো দেখে আসলাম আমরা, কোষ ঝিল্লির নিচে এগুলো ফিতার মতো থাকে, ঠিক আছে। এরা অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন দিয়ে তৈরি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরা অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন দিয়ে তৈরি। আর একটা কথা মনে রাখবা, এই অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন দিয়ে কিন্তু আমাদের মাংসপেশি তৈরি। অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন দিয়ে কিন্তু আমাদের মাংসপেশি তৈরি। মাংসপেশি তৈরি হয় কিন্তু অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন দিয়ে, যার কারণে মাংস আমরা পেশি কি করতে পারি, সংকোচন করতে পারি। তো এগুলো কি করে, কোষের আকৃতি দান করে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, স্বাভাবিক আগের মতোই। সাইটোপ্লাজমীয় চলন, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস ইত্যাদি নিয়ন্ত্রণ করে। সাইটোপ্লাজমীয় চলন মানে কি, সাইটোপ্লাজমের মধ্যে যে বিভিন্ন বস্তু চলাফেরা করে, মনে আছে, একমুখী আবর্তন, বহুমুখী আবর্তন, ওইগুলাকে সে নিয়ন্ত্রণ করে বেঁধে রেখে। ফ্যাগোসাইটোসিস নিয়ন্ত্রণ করে, পিনোসাইটোসিস নিয়ন্ত্রণ করে। কেমনে, চলো আমরা একটু দেখাই ফ্যাগোসাইটোসিস পিনোসাইটোসিস কেমন নিয়ন্ত্রণ করবে। তার মধ্যে এই দেখো মাইক্রোফিলামেন্ট কেমনে তৈরি হয়, ঠিক আছে। এই যে এইগুলো হচ্ছে এক একটা প্রোটিন, এগুলো হচ্ছে এক একটা প্রোটিন, হ্যাঁ, অ্যাক্টিন প্রোটিন। কি প্রোটিন? অ্যাক্টিন প্রোটিন। এক একটা গোল 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 এরকম করে পেঁচায়, পেঁচায় এটাই হয়ে যায় মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট খুবই সহজ, অনেকগুলো অ্যাক্টিন প্রোটিন এরকম করে একটা পেঁচায় মাইক্রোটিউবিউল হয়ে যায়, মাইক্রোফিলামেন্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি, অ্যাক্টিন প্রোটিনস, অ্যাক্টিন প্রোটিনস। পেঁচানো, পেঁচাচ্ছে, পেঁচিয়ে শক্ত দড়ির মতো হয়ে যায়, শক্ত দড়ির মতো হয়ে যায় এবং মাইক্রোফিলামেন্ট হয়ে যায়। মাইক্রোফিলামেন্ট হয়ে যায়। মাইক্রো মানে ছোট, ফিলামেন্ট মানে হচ্ছে সুতা, সত্য সুতার মতো হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখন দেখো যে জিনিসটা একটু আগে বলতেছিল কোষের যে ঘটনাটা, তো এটা হচ্ছে একটা কোষ, এর ঝিল্লি, এটা হচ্ছে একটা কোষের ঝিল্লি, এটার ভিতরে আমি একটা নিউক্লিয়াস দিলাম, এখন এই কোষটা বাইরে থেকে কিছু খাইতে যাচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, বা বাইরে থেকে একটা তরল বস্তুকে আবদ্ধ করতে যাচ্ছে পিনোসাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে দেখো বাইরে ধরো একটা কঠিন বস্তু আছে, এটা ধরো একটা কঠিন বস্তু, এটা ধরো একটা কঠিন বস্তু, এই কঠিন বস্তুটাকে কোষ খাইতে চায়। কোষ কি করবে, কোষ এরকম একটা ভেসিকল তৈরি করবে, কোষগুলিটাকে ভাঁজ করে একটা ভেসিকল তৈরি করবে। তারপরে এই যে উপাদানটা আছে, হলুদ উপাদানটা, এই হলুদ উপাদানটা এটার ভিতরে ঢুকবে এবং তারপরে কোষ তার এই ঝিল্লিটাকে বন্ধ করে দিবে। এখন দেখো এই যে ঝিল্লিটা যে তৈরি হইলো, এই যে ঝিল্লিটা যে ভাঁজ হয়ে একটা ভেসিকল তৈরি করলো, এই ভেসিকলটাকে টেনে ধরে রাখার জন্য কি সুতা দরকার না? এই সুতাগুলো কে দিবে?
মাইক্রোফিলামেন্ট দিবে এবং এটাকে আবার মেরামত করার কাজটাও মাইক্রোফিলামেন্ট করবে। তেমনি কোষ চাইলে ঝিল্লিকে এরকম ভাঁজ করে তার ভিতর তরল পদার্থ আবদ্ধ রাখতে পারে। কি আবদ্ধ রাখতে পারে? এরকম ঝিল্লিকে ভাঁজ করে তার ভিতরে তরল পদার্থ আবদ্ধ করে রাখতে পারে। তরল পদার্থ আবদ্ধ করে রাখাটাকে বলে, এই প্রক্রিয়াটাকে বলে পিনোসাইটোসিস। পিনোসাইটোসিস মানে হচ্ছে তরল পদার্থ জমা রাখার প্রক্রিয়া, যে এটা তো পিনোসাইটোসিস। তো এটা করতে গেলেও তাকে কি করতে হবে? এই যে এরকম বেঁধে রাখার জন্য হলেও তাকে এরকম মাইক্রোফিলামেন্ট ছোটো ছোটো সুতা হেল্প নিতে হবে। ছোটো ছোটো সুতার হেল্প নিয়ে সেরকম করে বেঁধে রাখবে এবং ওই জায়গাটাকে আবার মেরামতো করে দিবে। টেনে ধরে রাখা, ছেড়ে দেওয়া, এই কাজগুলো এভাবে করে। ঠিক আছে? তেমনি কোষের ভিতরে যদি কোনো কিছু মুভ করতে হয় তাহলে এই মাইক্রোফিলামেন্ট এগুলোকে ধরে বেঁধে রেখে তারপর তাকে ধরে মুভ করে মাইক্রোফিলামেন্ট। ঠিক আছে? তাহলে এই হচ্ছে মাইক্রোফিলামেন্টের কাজ। কোষীয় চলন, কোষের ভিতরে কোনো কিছুর চলন, তারপরে ফ্যাগোসাইটোসিস, নিয়ন্ত্রণ, পিনোসাইটোসিস নিয়ন্ত্রণ, এই সব কিছু নিয়ন্ত্রণ কে করতেছে? কোষ কঙ্কাল করতেছে, মাইক্রোফিলামেন্ট করতেছে, ছোটো ছোটো সুতার মাধ্যমে করতেছে। তার জন্য তাদের মাইক্রোফিলামেন্ট এই যেগুলোই। তারপরে এরা কোষের সাইটোকাইনেসিস ঘটিয়ে কোষ বিভাজনে হেল্প করে, এটা আমরা আগেই দেখছি। কোষ বিভাজনের সময় মাইক্রোফিলামেন্ট প্রয়োজন হয়। কোষীয় অঙ্গাণুর অবস্থান পরিবর্তন, যে চলন যেহেতু করতেছে অবস্থান পরিবর্তন হবে। এরা ক্রোমোজোমের বিপরীত মেরুতে চয়নে সাহায্য করে। এরা মাইক্রোটিবিউলও করছে, মাইক্রোফিলামেন্টও করতেছে। মনে আছে অ্যানাফেজ ধাপে যে দুই মেরুর দিকে চলা শুরু করে, অ্যানাফেজ ধাপে এটা মাইক্রোফিলামেন্ট টেনে টেনে এগুলোকে নিয়ে যায় দুই বিপরীত মেরুতে। তারপর সে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, খেয়াল করো, ইন্টারমিডিয়েট মানে হচ্ছে মধ্যবর্তী, আর ফিলামেন্ট মানে এটা মাইক্রোফিলামেন্ট থেকে একটু বড়। এগুলো মাইক্রোটিবিউলস ও মাইক্রোফিলামেন্টের দুইটার মধ্যবর্তী একটা, না মাইক্রোটিবিউলস না মাইক্রোফিলামেন্ট, তার মাঝখানে একটা। ঠিক আছে? এগুলোও প্রোটিন দিয়ে তৈরি, এগুলোও প্রোটিন দিয়ে তৈরি, অবভিয়াসলি প্রোটিন দিয়ে তৈরি হবে। এবং 4 ধরনের প্রোটিন পাওয়া যায় বা 4 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়। এই 4 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্টের নাম জানতে হবে। কেরাটিন, যেটা আমাদের চুলে পাওয়া যায়, চুলের প্রোটিন কেরাটিন, ল্যামিনিন, নিউরোফিলামেন্ট এবং ভাইমেন্টিন। এই 4টার নাম মুখস্থ করতে হবে আমাদের। এই 4টা দিয়ে এই 4 রকমের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়। এর কাজ কি? আকৃতি দৃঢ়তা আগের মতোই, এবং কোষের অন্যান্য তন্তুকে নির্দিষ্ট স্থানে রাখা। অন্য তন্তুকে সে ধরে রাখে, সে নিজে একটা তন্তু আরেকটা তন্তুকে ধরে রাখে, যদি এটা গুরুত্বপূর্ণ, এটা না গেলেও চলবে। আকৃতি দৃঢ়তা তো তো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থেকে তেমন কিছু লাগে না। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থেকে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট দূরের নাম জানলেই চলবে, তাছাড়া এখান থেকে তেমন কিছু লাগবে না। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট দূরের নাম পড়লেই চলবে। এই ছিল হচ্ছে আমাদের কোষ কঙ্কাল। এখন ইন্টারমিডিয়েট ফিলামেন্টেরও একটা ছবি আছে এখানে, এই যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্টে কেমনে তৈরি হয়? ইন্টারমিডিয়েট ফিলামেন্টে প্রথমে একটা সুতা তৈরি হয়, একটা সুতা, এটাকে মনোমার বলা হয়। মনোমার, প্রথমে একটা সুতা তৈরি হয়, এটা প্রোটিন দিয়ে তৈরি হয়। তেমন তারপর দুইটা সুতা একসাথে মিলে তৈরি করা ডাইমার। খেয়াল করো, এখানে দুটো সুতা, কিন্তু দুটো সুতা পেঁচাইছে। এরকম 2টি ডাইমার দেওয়া হয়, 2টি ডাইমার নেওয়া হয়। 2টি ডাইমার মানে কি? 2 দুগুণে 4 মানে টেট্রামার। 2 দুগুণে 4 মানে কি? টেট্রামার। এরকম তাহলে এখানে টেট্রামার 4টা আছে। ঠিক আছে? এই যে টেট্রামার, এটা একটা টেট্রামার। এরকম টেট্রামার বেশ কয়েকটা নেওয়া হয়, নিয়ে এরকম একটা সিলিন্ডারের মতো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বানানো হয়। এই যে দেখো, এই যে এবার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে টেট্রামার দিয়ে অ্যাকচুয়ালি তৈরি হয় এটা। তাহলে টেট্রামার দিয়ে, অনেকগুলো টেট্রামার দিয়ে। অনেকগুলো টেট্রামার মিলিত হয়ে তৈরি করে। এগুলো কোনোটাই সিকিউর জন্য লাগবে না, সব এমসিকিউ। কিছুই সিকিউর জন্য লাগবে না, সব এমসিকিউ। তো এই ছবিতে 4টা একসাথে দেওয়া আছে। কিভাবে ডাইমেরিক প্রোটিন টিউবিলিন আলফার বিটা মিলে 13টি প্রোটিবিউল দিয়ে মাইক্রোটিবিউল তৈরি করছে। কিভাবে অ্যাক্টিন, এই যে অ্যাক্টিন প্রোটিন একসাথে মিলে একটা সুতার মতো মাইক্রোফিলামেন্ট তৈরি করছে। আর কিভাবে এ দেখো, একটা প্রোটিন, দুইটা প্রোটিন, দুটো জন্য 4টা মিলে মাইক্রোফিলামেন্ট তৈরি করছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তৈরি করছে। তো এইভাবেই আলটিমেটলি কি তৈরি হয়? মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তৈরি হয়। এটা মাইক্রোটিবিউল, এটা মাইক্রোফিলামেন্ট, এটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। বুঝতে পারলাম? ঠিক আছে? তাহলে এই হচ্ছে কোষ কঙ্কাল।
তাহলে কোষ কঙ্কাল 4 রকমের। তাহলে আমাদের কোষ কঙ্কাল শেষ। তাহলে আমরা সেন্ট্রিওল শেষ করলাম এবং কোষ কঙ্কাল শেষ করলাম। তাহলে আমাদের মোটামুটি সব শেষ। একটা প্রশ্ন অনেকে করতেছো, ভাইয়া ডেজমোজোম কি? অনেকেই দেখে এই প্রশ্নটা করছো, ডেজমোজোম কি? খেয়াল করে, এই যে ডেজমোজোম কোষঝিল্লির পরে ছিল, আমি হয়তো এটা তোমাদের দেখাই নাই, রাইবোজোম পরে। ডেজমোজোমের চিত্র তোমাদের আগে একটু দেখাই। দেখো ডেজমোজোম, এটা হাতের মতো দেখতে অনেকটা। এই দেখো, দেখো ডেজমোজোম, দুটা কোষ, এই যে একটা কোষ, এই যে একটা কোষ, মাঝখানে ফাঁকা জায়গা, দুটি কোষের মাঝখানে ফাঁকা জায়গা। দেখো এরকম হাতের মতো একটা জিনিস তৈরি করছে। ডেজমা, ডেজমা মানে কি বলতো? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেজমা? কে বলতে পারবা ডেজমা মানে কি? দেখি কে বলতে পারে ডেজমো মানে কি? ডেজমো বা ডেজমা মানে কি? দেখি কে বলতে পারে? রাইবোজোম পরে, রাইবোজোম হচ্ছে আরএনএ পাওয়ানোর সময়। ডেজমো মানে নালী। আচ্ছা আর কিছু? দেখো আমাদের স্কিনের উপরের দিকে যে কোষগুলো আছে, দেখাই দিই ডেজমোজোমটা, এখানেই দেখাই দিই, এখানেই দেখাই দিই ডেসমোসোম, সোম আর ডেজমো। মনে আছে প্লাজমোডেজমা, ডেজমা, ডেজমা, প্লাজমা ডেজমা কি ছিল? প্লাজমোডেজমা কি ছিল? কোষ প্রাচীরের দুটি কোষের মাঝখানে আন্তঃকোষীয় সংযোগ, মনে আছে? কোষ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা জায়গা, দুটি কূপের মাঝখানে ফাঁকা জায়গা, যেটার নাম কি ছিল? প্লাজমোডেজমা। মনে আছে প্লাজমোডেজমা? প্লাজমোডেজমার কথা মনে আছে? প্লাজমোডেজমাটা কি ছিল? এই যে দেখো, এই হচ্ছে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এই তাহলে এই যে এটা যদি একটা কোষের এরিয়া হয়, এটা যদি একটা কোষের এরিয়া হয়, তাহলে এটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা হচ্ছে কোষের সাইটোপ্লাজম। দুইটা সাইটোপ্লাজমের মাঝখানে সংযোগটা তৈরি হয়েছে কিসের মাধ্যমে? এই জায়গাটার মাধ্যমে, এই জায়গাটার মাধ্যমে। এই জায়গার নাম ছিল প্লাজমোডেজমা, এই জায়গার নাম হচ্ছে প্লাজমোডেজমা, সাইটোপ্লাজমের সংযোগ। প্লাজমোডেজমা কার অংশ? কার অংশ বলো তো? কোষ প্রাচীরের না? কোষ প্রাচীরের অংশ ছিল প্লাজমোডেজমা, আণুবীক্ষণিক সংযোগ, সাইটোপ্লাজমের সংযোগ। এই যে ফাঁকা ফাঁকা যে জায়গায়, যে কূপ, কূপ নামে যে জায়গা ছিল, এটা কোষ প্রাচীরের একটা সংযোগ ছিল। এখন আমরা ডেজমোসোম, এই ডেজমোসোম ডেজমা, তাহলে এখানে প্লাজমোডেজমাও ছিল, প্লাজমোডেজমা, এখানে ডেজমোসোম, তাহলে ডেজমা শব্দটা এখানেও আছে। ডেজমা মানে কি? এখানে তাহলে একটা সংযোগ তৈরি করবে, এখানে ওটা কি তৈরি হবে? এখানে তাহলে একটা কি তৈরি হবে? সংযোগ তৈরি হবে, কিন্তু সেই সংযোগটা কেমন হবে? অ্যাঙ্কারের মতো হবে, অ্যাঙ্কার, ANCHOR, অ্যাঙ্কর, অ্যাঙ্কর। অ্যাঙ্কর মানে কি? অ্যাঙ্কর মানে কি বলো? অ্যাঙ্কর মানে কি? নোঙর, এরকম একটা, এরকম টাইপের একটা নোঙরের মতো। তাহলে দেখো এখন আমি দুটা কোষ নিব, এই হচ্ছে দুটা কোষ, দুটা কোষের ঝিল্লি।
দেখো প্রাণী কোষে উদ্ভিদ কোষে না হয় তুমি এভাবে করে ফেললা, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে তুমি কি করবা? ত্বকের কোষ, ত্বকের কোষে কোথায়? ত্বকের কোষে, ত্বকের কোষে, হৃৎপাশিতে, ত্বকের কোষিতে, ত্বকের কোষে, হৃৎপেশিতে, এটা বেশি দেখা যায়। কি হয়, এই দুটো হচ্ছে কোষের ঝিল্লি, এই দুটো হচ্ছে কোষের ঝিল্লি। এই কোষের ঝিল্লি থেকে এরকম হাতের মতো তৈরি হয় অ্যাঙ্কর, ঠিক আছে, এবং এইখান থেকেও তৈরি হয় এরকম তৈরি হয়। এই যে এইভাবে যে তৈরি হয়েছে এটাই এটাই ডেসমোসোম। এই যে এরকম তৈরি যে হয়েছে এটাই ডেসমোসোম, যার মাধ্যমে সংযোগ তৈরি হয়েছে, যদি কোষের মাঝখানে সংযোগ তৈরি হয়েছে। এটা কি দিয়ে তৈরি হতে পারে? কোষ ঝিল্লি প্রোটিন দিয়ে তৈরি হতে পারে, নর্মালি প্রোটিন দিয়েই তৈরি হয় এগুলো, কোষ ঝিল্লির অংশ থেকে তৈরি হয়। এই যে নীল যে জায়গাটা এটাই হচ্ছে ডেসমোসোম, এটাই ডেসমোসোম। তাহলে এরকম হাতের মতো এই, এটাই ডেসমোসোম। ওকে, তাহলে এটা কোষ ঝিল্লির মাধ্যমে সংযোগ, এটা কোষ প্রাচীরের মাধ্যমে সংযোগ ছিল প্লাজমোডেজমাটা, আর ডেসমোসোম হচ্ছে কোষ ঝিল্লির মাধ্যমে সংযোগ। ঠিক আছে, এই যে দেখো কোষ ঝিল্লির কোন স্থানে টনোফাইবিল নামক অসংখ্য ফিলামেন্টযুক্ত বৃত্তাকার অঞ্চল দেখা যায়। টনোফাইবিল যুক্ত বৃত্তাকার অঞ্চলকে ডেসমোসোম বলে। টনোফাইব্রিল তার মানে এটা প্রোটিন দিয়ে তৈরি, ফাইব্রিল প্রোটিন দিয়ে তৈরি। টনো মানে ছোট ছোট, টনো টেনশন, টনো শব্দটা আসে টেনশন থেকে, চাপ, দুটি কোষের মাঝখানে চাপ টেনে রাখা, ধরে রাখা, এভাবে আসে টনোফাইব্রিল, 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 টনোফাইব্রিল। ফাইব্রিল কারণ কি? ফাইব্রিল মানে হচ্ছে ফাইবার মানে তন্তু, আর টনো শব্দটা আসে টেনশন থেকে, টেনশন, টেনশন মানে কি? চাপ, চাপ ধরে রাখে এরকম সুতা, চাপ ধরে রাখা মানে কি? দুটো কোষ টান টান করে ধরে রাখছে যে এরকম, এই নাম টনোফাইব্রিল। টনোফাইব্রিল, ফাইব্রিল মানে সুতা, এই যে সুতা, এগুলো সুতা দিয়ে তৈরি। আর টনো শব্দটা আছে টেনশন থেকে, চাপ, চাপ ধরে রাখে এরকম সুতা, টনোফাইব্রিল। ওকে, তাহলে শেষ করি আজকে।